গতদিন আমি তোমাদেরকে শিখাইছিলাম কি বিশদায় বিবরণী। তোমরা জানো যে বিশদায় বিবরণীতে শুধুমাত্র আয় এবং ব্যয়গুলো কি করতে হয়, লিখতে হয়। বিশদায় বিবরণী কি করতে হয়, আয় এবং ব্যয় লিখতে হয়। আর আর্থিক অবস্থার বিবরণীতে কি লিখতে হয় জানো? আর্থিক অবস্থার বিবরণীতে লিখতে হয় হচ্ছে সম্পদ এবং দায়। সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব, এই তিনটা বিষয় লিখতে হয়। বিশদায় বিবরণীতে কি কি লিখতে হয়? আয় এবং ব্যয়। আর আর্থিক অবস্থার বিবরণীতে লিখতে হয় সম্পদ, দায় এবং মালিকানা সত্ত্ব। তো সম্পদ, ঠিক আছে, যে আমরা ওপরে এভাবে লিখব যে আকন অ্যান্ড, প্রতিষ্ঠানের নাম কি? আকন অ্যান্ড অ্যাসোসিয়েটস। কি লিখব? আকন অ্যান্ড অ্যাসোসিয়েটস। তার নিচে লিখব কি? আর্থিক অবস্থার বিবরণী। তার নিচে লিখব 31শে ডিসেম্বর 2017। প্রথমে আমরা এখানে লিখব সম্পদ সমূহ, ঠিক আছে? কি লিখব? সম্পদ সমূহ। আচ্ছা বলো তো সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়? আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদকে আমরা 4 ভাগে ভাগ করে লিখি। মনে রাখবা, কয় ভাগে? 4 ভাগে ভাগ করে লিখি। সম্পদগুলো হলো স্থায়ী সম্পদ, 2 নম্বরে হচ্ছে বিনিয়োগ, 3 নম্বর হচ্ছে চলতি সম্পদ, 4 নম্বর হচ্ছে অসমন্বয়কৃত ব্যয় বা অন্যান্য সম্পদ। কি কি? স্থায়ী সম্পদ, বিনিয়োগ, চলতি সম্পদ, অন্যান্য সম্পদ বা অসমন্বয়কৃত ব্যয়। এই কয়েকটা সম্পদে কি আমরা ভাগ করব? আমরা তো সবাই স্থায়ী সম্পত্তি চিনি। সাকিব স্থায়ী সম্পত্তি চেনো? কিরণ বলো তো 2-1টা স্থায়ী সম্পত্তির উদাহরণ দাও। স্থায়ী সম্পত্তি দালান কোঠা, জমি, এইসব হচ্ছে কি স্থায়ী সম্পদ। ভেরি গুড। তাহলে আমরা কর্নারে লিখব স্থায়ী সম্পদ, ঠিক আছে? কি লিখব? স্থায়ী সম্পদ, ঠিক আছে? এখন দেখো স্থায়ী সম্পদ আমাদের এখানে কি কি আছে। দেখো সবাই 2 নম্বরের দিকে তাকাও। 1 নম্বরে লেখা আছে কি? মূলধন। 1 নম্বরে কি লেখা আছে? মূলধন। 2 নম্বরে কি লেখা আছে? অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম আমাদের একটা স্থায়ী সম্পত্তি না? তাহলে লেখো অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জাম কত টাকা দেয়া আছে? 2,20,000। লেখো 2,20,000। অফিস সরঞ্জাম কত হাজার? হিমা 2,20,000। তো তোমরা জানো যে স্থায়ী সম্পত্তির কি হয়? অবচয় হয়। স্থায়ী সম্পত্তির কি হয়? অবচয় হয়। অবচয় হলে আমাদের স্থায়ী সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? সিয়াম, অবচয় হলে স্থায়ী সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? মানে স্থায়ী সম্পত্তির মূল্য বৃদ্ধি পায় নাকি হ্রাস পায়? হ্রাস পায়। তাহলে অবচয়টাকে আমাদের স্থায়ী সম্পত্তি থেকে কি করে দিতে হবে? বাদ দিতে হবে। লেখো বাদ পুঞ্জীভূত অবচয়। এখন দেখো পুঞ্জীভূত অবচয়ের একটা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে হলো, দেখো আমাদের রেওয়া মিলে কি কোনো পুঞ্জীভূত অবচয় দেয়া আছে? রেওয়া মিলের দিকে তাকাও। রেওয়া মিলে কোনো পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে? অবচয় নাই। পুঞ্জীভূত অবচয়টা হবে হচ্ছে হলো, দেখো এই যে সমন্বয় নাম্বার 3, সমন্বয় নাম্বার কত? 3। কি বলছে? অফিস সরঞ্জামের উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে। সাকিব খুঁজে পাইছো? 3 নাম্বার সমন্বয়। না পাইলে বুঝবা, জিজ্ঞাসা করবা। এখানে বলছে অফিস সরঞ্জামের 10% অবচয় ধরতে হবে। তাহলে 2,20,000 টাকার 10% কত? 22,000 টাকা। 2,20,000 টাকার 10% 22,000 টাকা।
তাহলে অবচয় হয়েছে মানে আমাদের স্থায়ী সম্পত্তির মূল্য কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে লেখো, ব্র্যাকেট দিয়ে লেখো 22,000। একটা এক্সট্রা শব্দ হলে মার দিব, কথা যেন মনে থাকে। তাহলে 2,20,000 টাকা থেকে 22,000 টাকা বাদ দিলে তাকে কত থাকে? 1,98,000 টাকা। লেখো 1,98,000। এটা বুঝতে পারছো কিনা বলো? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। এখানে আমাদের আরেকটা স্থায়ী সম্পত্তি আছে, সেটা হচ্ছে পেশাগত বই। স্থায়ী সম্পত্তি কোনটা? পেশাগত বই। পেশাগত বই বলতে বোঝায়, ধরো তুমি একজন ডক্টর, তো তোমার ডাক্তারি করার জন্য তোমার অনেক কিন্তু বইপত্র কিনতে হয় না? অনেক কি করতে হয়? বইপত্র কিনতে হয়, যাতে তুমি খুব সুন্দরভাবে কি রোগগুলো নিরাময় করতে পারো। ওরকম একজন সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্টেরও হিসাব বিজ্ঞানের অনেক বই কি তাকে তার কাছে রাখতে হয়। তো তার পেশার সাথে প্রয়োজনীয় যে বইগুলো, সেগুলো হচ্ছে কি পেশাগত বই। তো এগুলো তার স্থায়ী সম্পত্তি না? কারণ কি, বই একবার কিনলে তো বারবার কিনতে হয় না, দীর্ঘদিন কি হয় নিজের কাছে থাকে। তাই পেশাগত বই একটা কি স্থায়ী সম্পদ। লেখো পেশাগত বই। আমাদের আর কোনো স্থায়ী সম্পত্তি আছে? আছে আর কোনো স্থায়ী সম্পদ? না। তাহলে যোগ করো, যোগ করলে কত আসে? 3,19,000 টাকা। এটাই হচ্ছে আমাদের কি মোট স্থায়ী সম্পদ। এইটুকু বুঝতে পারছো কিনা বলো? লেখো বিনিয়োগ। কি লিখবা? বিনিয়োগ। চাইলে দীর্ঘমেয়াদী বিনিয়োগও লিখতে পারো, বা শুধু বিনিয়োগ লিখলেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে? বিনিয়োগ। বিনিয়োগ কয়টা আছে আমাদের? কয়টা আছে? একটাই বিনিয়োগ আছে। কি আছে? শেয়ারে বিনিয়োগ। লেখো বিনিয়োগ, ব্র্যাকেটে লেখো শেয়ার। আচ্ছা, 3,19,000 এর সোজাসুজি মোট স্থায়ী সম্পত্তি লিখতে হবে না। বিনিয়োগ শেয়ার। বিনিয়োগ কি? শেয়ার। অর্থাৎ আমরা শেয়ারে বিনিয়োগ করছি। কত টাকা শেয়ারে বিনিয়োগ করছি? কত টাকা বিনিয়োগ করছি? 2 লক্ষ টাকা। যদি বিনিয়োগ যদি আরো থাকতো তাহলে আমরা দ্বিতীয় ঘরে লিখে তারপরে কি করতাম? তৃতীয় ঘরে লিখতাম। বুঝতে পারছো? তো যেহেতু একটাই আছে, এই জন্য আমরা কোথায় লিখব? তৃতীয় ঘরে লিখব। লেখো, বলো কি বললা? শেয়ার বানান ভুল হয়েছে, আপনি শেয়ার লিখছেন। আচ্ছা, শেয়ার। শেয়ার। শেয়ার কত টাকা? 2 লক্ষ টাকা। বুঝতে পারছো কি বিষয়টা? আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তারপরে আমি কিসের কথা বলছি? চলতি সম্পদ। তারপরে কিসের কথা বলছি? চলতি সম্পদ। তো চলতি সম্পদ নিচে লেখো চলতি সম্পদ। তোমরা সবাই চলতি সম্পদ তো চিনো? তো তোমরা যারা চলতি সম্পদ চেনো না, যারা ভিডিও দেখতেছো, তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো চলতি সম্পদ চলতি দায় চেনার একটা ভিডিও আছে। ওই ভিডিওটা যদি দেখো তাহলে খুব সহজেই চলতি সম্পদ এবং চলতি দায় চিনতে পারবে। তারপরও আরেকবার একটু এখন বলতেছি চলতি সম্পদ কোনগুলো। সবাই একটু মনোযোগ দাও। চলতি সম্পদ কোনগুলো? হাতে নগদ ব্যাংক জমা। কি কি? হাতে নগদ ব্যাংক জমা। হাতে নগদ বলতে কি? নগদ তহবিলকে বোঝায়। হাতে নগদ ব্যাংক জমা, সমাপনী মজুদ। হাতে নগদ ব্যাংক জমা, সমাপনী মজুদ। কোনো কিছুর সাথে যদি প্রাপ্য লেখা থাকে, তারপরে খরচের অগ্রিম, আয়ের বকেয়া, এগুলো কি আমাদের চলতি সম্পদ। এবং চলতি সম্পদ লেখার সময় আমাদেরকে সর্বপ্রথম হাতে নগদ এবং ব্যাংক জমা লিখতে হয়। কি লিখতে হয়? হাতে নগদ এবং ব্যাংক জমা। দেখো তো হাতে নগদ ব্যাংক জমা আছে কিনা? বলো। দেনাদার হয় না। আমি বলছি প্রাপ্য মানে কি? প্রাপ্য হিসাব মানে কি? দেনাদার। তো ওইটা তোমাকে বুঝে নিতে হবে। সেটাই চলতি সম্পদ। আয়ের অগ্রিম, সরি খরচের অগ্রিম, আয়ের বকেয়া। খরচের অগ্রিম চলতি সম্পদ, আয়ের বকেয়া চলতি সম্পদ। তো সবার প্রথমে লেখো নগদ তহবিল। আছে? কত টাকা নগদ তহবিল?
30,400 লেখো 30,400। তারপরে লিখতে হবে ব্যাংক জমা। ব্যাংক জমা কি আছে? ব্যাংক জমা, ব্যাংক জমা কত টাকা দেয়া আছে? 3 লাখ টাকা লেখো 3 লাখ। তারপর প্রাপ্য অডিট ফি। আমি বলছি না আয়ের বকেয়া কি? চলতি সম্পদ। আয়ের বকেয়া কিভাবে চলতি সম্পদ? একটু শোনো। ধরো তুমি একটা ছোট বাচ্চাকে প্রাইভেট পড়াও, তুমি একটা ছোট বাচ্চাকে প্রাইভেট পড়াও, তো তার মা যে কোনো কারণে, ওই বাচ্চার মা যে কোনো কারণে তোমাকে বলল যে এই টাকাটা তোমাকে এবার না, এই মাসে না দিয়ে একটু সামনের মাসে দিব, তাহলে এটা তোমার কি আয়ের বকেয়া না? তো যেটা তুমি ভবিষ্যতে পাবা সেটাই হচ্ছে কি তোমার চলতি, মানে ভবিষ্যতে যেটা পাবা সেটা তোমার সম্পদ না? এই জন্য কি আয়ের বকেয়া কি চলতি সম্পদ, কারণ এই টাকাটা খুব শীঘ্রই তুমি কি এখনো হয়তো হাতে পাওনি কিন্তু ভবিষ্যতে কি তুমি পাবা। তো যার কারণে আয়ের বকেয়া কি চলতি সম্পদ। তো লেখো প্রাপ্য অডিট ফি। প্রাপ্য অডিট ফি কত টাকা বলো তো? এই যে দেখো 1 নাম্বার সমন্বয় দেখো কি বলছে, যে একটি প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা সম্পন্ন হয়েছে যার বিল 55,000 টাকা পাওয়া যায়নি। তো এটাই হচ্ছে কি আমাদের প্রাপ্য অডিট ফি, যেটা আমরা ভবিষ্যতে পাবো। তো 55,000 টাকা লেখো। নিচে টান দাও, যোগ করলে কত হয়? 9,04,400 লেখো 9,00,000। ভাইয়া এই জায়গায় তো অগ্রিম অডিট ফি লেখা আছে, আমি তো আপনি লিখলেন কেন? কোথায় লেখা আছে অগ্রিম অডিট ফি? দেখেন বলতে একটি প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা সম্পন্ন হয়েছে যার বিল 55,000 টাকা পাওয়া যায়নি। ওটা কেন? কোথায়? আপনি যে প্রাপ্য অডিট ফি লিখলেন না, বই তো আপনার অগ্রিম অডিট ফি দেওয়া আছে। কোন বই অগ্রিম অডিট ফি দেওয়া আছে? 10 নম্বর। আরে এই অডিট ফি তো তোমার দায়। তা কোন অডিট ফির কথা বলতেছেন? আমি তো বলে দিলাম 1 নাম্বার সমন্বয় দিকে তাকাও, 1 নাম্বার সমন্বয়, অন্যান্য তথ্যের নিচে সমন্বয় নাম্বার ছকের নিচে দেখো। এখানে কি বলছে? একটি প্রতিষ্ঠানের হিসাব নিরীক্ষা সম্পন্ন হয়েছে যার বিল 55,000 টাকা এখনো পাওয়া যায়নি। তার মানে কি এই বিলটা তুমি এখন পাও নাই কিন্তু ভবিষ্যতে তো তুমি পাবা, পাবা না? তো যার কারণে কি এটা তোমার কি চলতি সম্পদ। আমার সাথে কথা বলো, কি বললা? বুঝলাম কি করে যেটা অডিট ফি। হ্যাঁ এখানে তো লেখাই আছে। পাওয়া যায়নি তার কি? আচ্ছা আচ্ছা, ভেরি গুড। একটি প্রতিষ্ঠানের নিরীক্ষা সম্পন্ন হয়েছে। নিরীক্ষা, নিরীক্ষা হচ্ছে বাংলা, নিরীক্ষা কি বাংলা, আর নিরীক্ষার ইংরেজি হচ্ছে অডিট। তাহলে তো ভাইয়া 4 নাম্বার নিরীক্ষা ফির বদলে অডিট ফি দিতে পারতো। হ্যাঁ দিতে পারতো, তাইনি কেন? তোমার ইচ্ছা, এটা এটা তোমাকে জাস্ট শেখানো। কথা কি বুঝতে পারছো? যখন একটাই লিখতা, মানে বইয়ে যদি একটাই লিখতো তাহলে তো তোমরা একটাই শিখতা, কিন্তু দেখো একবার ইংলিশ লিখছে একবার কি লিখছে বাংলা লিখছে, যার কারণে তুমি দুইটাই শিখতেছো। অডিটের বাংলা হচ্ছে নিরীক্ষা। আর ব্যাপারটা হচ্ছে ধরো তুমি একটা প্রতিষ্ঠানে চাকরি করো, তো তোমার প্রধান আয় কি হবে? বেতন। তো এটা একটা নিরীক্ষা প্রতিষ্ঠান, মানে অডিট করে এরা, তো এরা কি বাবদ আয় করবে? অডিট করেই তো আয় করবে, তাই না? এটা হচ্ছে কমন সেন্স দিয়ে তোমাকে বুঝে নিতে হবে যে একটা সিএ প্রতিষ্ঠান অডিট করেই আয় করে, তো অডিট ফিটাই হচ্ছে এদের মূল ইনকাম। কথা কি বোঝাতে পারছি? আমাদের আর কি কোনো সম্পদ আছে? কোনো সম্পদ নাই। তাহলে নিচে টান দাও, যোগ করে দাও। যোগ করলে কত আসে? ও সরি সরি, এটা যোগ করে তো অন্যটা আসে। আচ্ছা এটা যোগ করে কত আসে? 3,85,400। ঠিক আছে, তারপরে নিচে টান দিবা 3,85,400।
এখন আমাদেরকে দেখো এই যে তিনটা যে সম্পদ আছে, এই যে স্থায়ী সম্পদ, বিনিয়োগ সম্পদ, চলতি সম্পদ, এই তিনটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে হবে হচ্ছে 9,04,400 ক্লোজ। এখানে লিখে দিবা মোট সম্পদ। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা?